কদিন আগেও জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীর দল বলে মুখে ফেনা তুলে ফেলেছিলেন বিএনপি নেতারা। বিএনপির অনলাইন বট বাহিনী লাগাতারভাবে জামায়াত বিরোধী প্রচারণা চালিয়েছে, যার ধারাবাহিকতায় মসজিদে কোরআন শিক্ষার অনুষ্ঠানে হামলা, মসজিদের ভেতরে জামাত নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করা, হিজাব পরা নারীদের হেনস্থা ও হামলার মতো জঘন্য ঘটনা ঘটেছে বহু। কিন্তু হঠাৎ করেই দেখা গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জামাত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী মিন্টু, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় জীবন দিতে হয়েছে। অথচ এ বিএনপির লোকেরাই একদিন আগে জামায়াতের সাবেক আমির শহীদ গোলাম আজমকে ফেসবুকে দুই হাত খুলে গালি দিয়েছে। বিএনপির বহু নেতা জামায়াতকে নিষিদ্ধ করার কথাও বলেছে বহুবার। সারা দেশে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে এবং তারা জামায়াতের উপর ঝাঁপিয়ে পড়বে, নিষিদ্ধ করবে, জেল জুলুম অত্যাচার করবে। রাজনীতি যারা ডিপলি জানে তারা অবশ্য জানেন জামায়াতের বিরুদ্ধে বিএনপির প্রচারণাকারীরা মূলত দলটির ডিফ্যাক্টো প্রধান তারেক রহমানের ঘনিষ্ঠ, খালেদা জিয়ার ঘনিষ্ঠ নন। খালেদা ঘনিষ্ঠদের কখনোই তেমন জামাত বিরোধিতা করতে দেখা যায়নি। তেমনই একজন জয়নুল আবেদিন ফারুক, তিনি কদিন আগেও বলেছেন, জামাত আমাদের ভাই, তাদের সাথে কোনো ঝামেলা যেন না থাকে। গুঞ্জন আছে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে জামাত বিরোধী টকশো প্রচারণা, ফেসবুক ট্রোল ও সভা সমাবেশের বক্তব্য বিবৃতির নির্দেশনার সঙ্গে তারেক রহমান সরাসরি সম্পৃক্ত। বিষয়টি তার ঘনিষ্ঠরাই বিভিন্ন সার্কেলে গৌরবের সঙ্গে প্রচার করছে। এর মধ্যে তারেক রহমানের ঘনিষ্ঠ সহকারী হিসেবে পরিচিত কট্টর জামাত বিরোধী একে ওয়াহিদুজ্জামান অ্যাপোলো নামে এক অভদ্রলোক ঢাকার সাংবাদিক মহলে মূর্তিমান আতঙ্ক হিসেবে হাজির হয়েছেন। তিনি বেসরকারি টিভি চ্যানেল RTVর একজন তরুণ সাংবাদিককে শিবির বিরোধী মিথ্যা রিপোর্ট না লেখায় চাকরিচ্যুত করেছেন। এমন পরিস্থিতিতে জামাত ঘিরে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু ৭১ ইস্যুতে মিথ্যা মামলায় দলটির টপ ব্রাশ সব নেতাকে ফাঁসির বিরুদ্ধে মির্জা ফখরুলের বক্তব্য বিস্ময়কর ও অবিশ্বাস্য। কিন্তু মির্জা ফখরুলের বক্তব্যের নেপথ্যের মূল কারণটি স্পষ্ট হয়েছে দলটির ডিফ্যাক্টো মুখপাত্র সালাউদ্দিন আহমেদের বক্তব্যে। তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে, সবাই ঐক্যবদ্ধ থাকুন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের কখনোই ক্ষমা করবে না। সালাউদ্দিনের বক্তব্যে এটা স্পষ্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণেরও ঘোর বিরোধী বিএনপি, কারণ নির্বাচনই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রধান দরজা। এটি বিএনপিও বন্ধ করতে চায়। অথচ ২৪ জুলাই বিপ্লবের পর বিএনপি বারবার বলেছে তারা কোনো নিষিদ্ধ করার পক্ষে নয়, এমনকি তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতেও রাজি ছিল। এর মধ্যে আরেকটা তথ্য হলো, খোদ তারেক রহমান চেয়েছেন নির্বাচনে বিএনপি সরকারে গেলেও জামাতের বদলে আওয়ামী লীগ যেন বিরোধী দল হয়। অথচ সে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজাই বন্ধ করতে বলছেন তার দলেরই নেতারা। মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ মোটেই তারেক রহমানের অনুমতি ছাড়া জামাতের পক্ষে ও আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দেননি। এখানে তারেক রহমানেরও সায় রয়েছে। বাংলাদেশকে ঘিরে একটি বড় ঘটনা স্পষ্ট হয়ে যাওয়ার পর বিএনপির টনক নড়েছে। তাদের হুঁশ হয়েছে যে জামাতের বিরুদ্ধে বলে ভারতের মন জোগানোর ধান্দাবাজির দিন ফুরিয়ে গেছে, বরং ভারতের দালালি করার পরিচয় বিএনপির জন্য সমূহ থ্রেট হিসাবে হাজির হয়েছে। কাজেই ভারত বিরোধী শাস্তে এখন তড়িঘড়ি করে জামাত প্রেমিক আর আওয়ামী লীগ বিদ্বেষী হতে হচ্ছে বিএনপিকে। কিন্তু কেন এমনটি ঘটছে, আসলে ভিতরের ঘটনা কি, এ বিষয়ে বুদ্ধিজীবী খোমেনি ইহসানের একটি পর্যবেক্ষণ জেনে আসা যাক। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনটি এমন হোক যেন আমাদের দেশ ভারত ও চীনের ছায়ায় আড়ালে থাকা রাষ্ট্র থেকে বের হতে পারে। দেশটি চায় বাংলাদেশ এ অঞ্চলে ভারত ও চীনের মতোই একটি স্বাধীন পক্ষ হোক। কথা হলো, যুক্তরাষ্ট্রের এ বার্তার মানে হলো আগামী নির্বাচনে যেন ভারতের দালাল দল আওয়ামী লীগ কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার সুযোগ না পায়। সেক্ষেত্রে ভারতের নতুন দালাল হতে চাওয়া বিএনপির বিষয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান নেতিবাচকই। গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে পেরেই বিএনপি এখন ভারত ও আওয়ামী লীগ বিরোধী হিসেবে নিজেদেরকে তুলে ধরতে যাচ্ছে। এজন্যই জামাত নেতাদের ফাঁসি ও লীগের প্রত্যাবর্তন নিয়ে হঠাৎ এত কথা, এত গুঞ্জন, এত আলোচনা। তো
যুক্তরাষ্ট্রের এই অবস্থান স্পষ্ট হয়েছে কয়েকটি বিষয়ে। প্রথমত, ভারতপন্থী সেনা কর্মকর্তাদের বিচার। গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিচার শুরু করেছে। এদের পরিচয় হলো এরা বিগত 15 বছর ভারতপন্থী হাসিনা রেজিমের হয়ে অ্যাক্টর ছিল। সহজ কথায় এরা ভারতের লোক ছিল। এদেরকে যে বিচার করা হচ্ছে তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংযোগ আছে, আমেরিকার সায় আছে বলেই এত বড় বিচার করা সম্ভব হচ্ছে। এক্ষেত্রে মনে করিয়ে দেওয়া দরকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের নামে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার আগে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। এই তথ্য গুরুত্বপূর্ণ এজন্য যে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থানে বাংলাদেশ সরকারের পাশাপাশি সেনাবাহিনীকে পক্ষ ধরে কাজ করার কথা রয়েছে। সেক্ষেত্রে সেনাবাহিনীকে ভারতীয় দালালদের প্রভাবমুক্ত করতে বিচারের যে প্রক্রিয়া তার সঙ্গে মার্কিন সংযোগ আছে এবং এর মাধ্যমে একটি বার্তা দেয়া হলো। 2, শেখ হাসিনার রায় 13 নভেম্বর। শেখ হাসিনার বিচার যেন না হতে পারে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দিতে বেশ কয়েকবার চেষ্টা হয়েছে। এর মধ্যে আগস্ট থেকেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কথা হচ্ছিল। এমনকি খোদ বিএনপিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা হয়েছিল। এমন সরকার হলে জুলাই গণহত্যা ও আগের গুম খুনের বিচার বন্ধ হয়ে যেত, কারণ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ও রুটিন দায়িত্ব পালনের বেশি কিছু করার এখতিয়ার নাই। সেই সরকার হলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নিষিদ্ধ করার সুযোগও ছিল না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে। কাজেই বিচার না হলে লীগের নিষেধাজ্ঞা থাকে না, আর অন্তর্বর্তীকালীন সরকার তো নিষিদ্ধ করবেই না। এক্ষেত্রে একটি তথ্য দেই, সম্প্রতি আওয়ামী লীগ যে ঘন ঘন মিছিল করেছে তা মোটেই এই দলটি আয়োজন করেনি। এসব মিছিলের নেপথ্যে গোয়েন্দা সংস্থা, মিছিলকারীরা হলো ভাড়াটে। এসব মিছিলের টার্গেট হলো অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন, শেখ হাসিনার বিচার বন্ধ ও আওয়ামী লীগকে দেশে ফেরানো। কিন্তু আগামী নির্বাচনকে লীগ মুক্ত রাখা ও ভারতের দালাল শেখ হাসিনাকে শায়েস্তা করার যে জরুরত আছে তার সামনে গোয়েন্দা সংস্থা ও ভারতের কোনো উদ্যোগী পাত্তা পায়নি। তারা রীতিমতো ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেছে আগামী 13 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের রায় হবে। রায়ে দুজনেরই কঠোর শাস্তি হবে, কারণ ম্যাসাকারে তাদের জড়িত থাকার বিষয়টি বিয়ন্ড দ্য ডাউট প্রমাণিত হয়েছে। মূলত হাসিনার রায় হয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির অবসান ঘটবে। এমনকি রিফাইন্ড আওয়ামী লীগও ভাত পাবে না। এর মাধ্যমে বাংলাদেশকে ভারতের ছায়া থেকে বের করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকেই অনুসরণ করা হবে। তৃতীয়ত, 1 বছরেরও বেশি সময় পরে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্পের বাংলাদেশ নীতি অনেকটা স্পষ্ট হয়ে গেছে। ভারতের সঙ্গে সম্পর্ক শিথিল করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার মতোই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা হলো ট্রাম্পের নীতি। সেক্ষেত্রে বাংলাদেশকে ভারত ও চীনের পাশে একটি শক্তিশালী স্বাধীন পক্ষ হিসেবে দেখতে চাওয়া হলো ট্রাম্পের মূলনীতি। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট কিস্টেনসেন। তার নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কাউন্সিলর শ্রেণীর একজন কূটনীতিক। বাংলাদেশে তার পদটি রাষ্ট্রদূতের হলেও পদটির নাম হলো অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি, মানে হলো তিনি সর্বোচ্চ পর্যায়ের একজন কূটনীতিক, অন্যদের মতো নন। এরকম কূটনীতিকরা তার দেশের সরকারের সর্বোচ্চ প্রতিনিধিত্ব করার পূর্ণ ইখতিয়ার রাখেন। বিশেষ করে নিজ দেশের সরকারের অনুমোদন ছাড়াই অন্য দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা ও চুক্তিতে উপনীত হতে পারেন। এই পূর্ণ ক্ষমতা তাদেরকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বাধীন এজেন্ট, চুক্তি স্বাক্ষরে সক্ষম ও নিজ দেশের সর্বোচ্চ স্বার্থের প্রতিনিধিত্ব করতে সমর্থ করে তোলে। কাজেই নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট কিস্টেনসেন তার পদমর্যাদার কারণে বাংলাদেশের দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের হয়ে তিনি নিজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও চুক্তি করবেন, যা করার এখতিয়ার বেশিরভাগ কূটনীতিকেরই থাকে না। তিনি কোনো চুক্তি ও সমঝোতার বিষয়ে সরাসরি অথরিটি হিসেবে ভূমিকা পালন করবেন। এক্ষেত্রে ওয়াশিংটনে তাকে চুক্তিপত্র পাঠিয়ে অনুমোদন আনতে হবে না। তার পদটি ক্ষমতার প্রতীক বলে বিবেচিত হবে। ফলে তিনি যখন কথা বলবেন তা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতার প্রতিনিধিত্ব করবেন এবং কথা ও কাজের বেলায় পূর্ণ কর্তৃত্বের অধিকারী হবেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত 2 সেপ্টেম্বর ব্রেন্ট কিস্টেনসেনকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। এরপর মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়।
গত 23 অক্টোবর সিনেটে শুনানি হয়। এ শুনানির সময়ে ক্রিস্টেনসেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশেও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে। গত বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ 15 বছর ধরে ক্ষমতায় থাকা একটি সরকারকে পতন করেছিল। বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি পরিণাম বয়ে আনা নির্বাচন হতে যাচ্ছে। নতুন সরকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে। একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। কথা হলো, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব তার নিজের বক্তব্য ও প্রশ্নের জবাব মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচন ও সামনের দিনগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ও কৌশল স্পষ্ট বোঝা যায়। সেক্ষেত্রে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারত কিংবা চীন কারো বলাই দেখতে চায় না। তারা চায় বাংলাদেশ নিজের মতো চলুক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এলাই হোক। এই চাওয়ার সঙ্গে বিএনপির ভারতপন্থা মোটেই যায় না। বিএনপিকে ক্ষমতায় যেতে ও থাকতে হলে মার্কিন দৃষ্টিভঙ্গির আলোকে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। এক্ষেত্রে বিএনপি কদ্দূর কি করতে পারে তা দেখতে হবে। তবে দলটি রাতারাতি কিভাবে অবস্থান বদলাচ্ছে তা দেখে এটি বোঝা যায় যে বিএনপি নিজেকে বদলানোর বিষয়ে যথেষ্ট তড়িৎ চেষ্টা করছে। এদিকে জামাতও যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়গুলো অবহিত বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কাদের সাক্ষাৎ হয় এবং দলটি ক্ষমতায় গেলে কি কি করবে না করবে বলে যুক্তরাষ্ট্রকে জানাচ্ছেন তা অবশ্য জানা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে এরই মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রকাশিত এক ছবিতে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন উপরাষ্ট্রদূত জন ডেনিলোভিচের সাথে আমিরে জামাতকে দেখা গেছে। জামাতের কূটনৈতিক তৎপরতা নিয়ে বিএনপি কিছু আঁচ করেছে বলে মনে হয়, আর এ কারণেই জামাতকে এত তোয়াজ শুরু করেছে বিএনপির নেতারা। তবে জামাতে ইসলামী যে যেচে গিয়ে আমেরিকার সাথে দহরম মহরম করছে বিষয়টি কিন্তু সেটা নয়। আমেরিকা সহ ভারত বিরোধী গোটা বিশ্ব জানে এই অঞ্চলে ভারতকে শায়েস্তা করতে হলে জামাতকে লাগবেই। আর জামাত যেহেতু এখন সবচেয়ে জনপ্রিয় দল, ফলে শুধু আমেরিকা নয়, ভারত বিরোধী চীনও তাদের বাগে রাখতে চায়। এটাই জামাতের সফলতা, আমিরে জামাতের কূটনৈতিক কৌশল। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।